দেশের অর্থনীতিকে বড় চ্যালেঞ্জে ফেলেছে অর্থ পাচার। ব্যাংক কর্মকর্তাদের সহায়তা ছাড়া পাচার অসম্ভব, দুদকের পর্যবেক্ষণ। পোশাক খাতে মানবাধিকার ও পরিবেশ রক্ষা ইউরোপীয় পার্লামেন্টের নতুন নির্দেশনা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তীব্র গরমে রাজধানী জুড়ে আবারও স্বস্তি বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি আর কালবৈশাখীর দাপট সপ্তাহ জুড়ে চলার পূর্বাভাস। আগুনে পুড়ছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ, বিরতির পর আবারও অভিযান, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীকে সহায়তা করছেন স্থানীয়রা। এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা জালিয়াতির অভিযোগ, তদন্তে মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি লিনিয়া আফরোজ। দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ পাচার। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, মানি লন্ডারিং এর মামলা পর্যালোচনা করে দেখা গেছে ব্যাংক কর্মকর্তাদের সহায়তা ছাড়া অর্থ পাচার অসম্ভব। অর্থনীতিবিদ এম আকাশ বলেছেন, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে ধনী হওয়ার সবচেয়ে উর্বর দেশ বাংলাদেশ। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা না গেলে অর্থনীতি ধস ঠেকানো সম্ভব হবে না। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। গেল বাজেটের আগে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত 50 বছরে বাংলাদেশ থেকে প্রায় 12 লাখ কোটি টাকা পাচার হওয়ার এক হিসেব তুলে ধরেন। আর ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়, যা টাকার অঙ্কে প্রায় 80,000 কোটি টাকার মতো। দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, দেশের প্রতিটি আদালতে দায়ের করা মানি লন্ডারিং এর মামলাগুলো পর্যালোচনা করে দেখা যায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনো ব্যাংক কর্মকর্তার যোগসাজশ আছে। ব্যাংক খাতের যতগুলি দুর্নীতি হয়েছে এবং যতগুলি মামলা আমরা হাইকোর্ট ডিভিশনে করেছি, আপিল বিভাগে করেছি, বিচারিক আদালতে হচ্ছে, ব্যাংক অফিসার ছাড়া তো কোনো মামলা নাই। প্রত্যেকটা ব্যাংক অফিসারের বিরুদ্ধে তো অ্যালিগেশন আছে, তারা ইন কনাইভেন্স উইথ দ্য বরোয়ার, ইন কনাইভেন্স উইথ দ্য বেনিফিশিয়ারি, যে মূল বেনিফিশিয়ারি তাকে সুযোগটা দিতে গিয়ে তারা ঘুষ খেয়েছে, ঘুষ নিয়েছে। তো মানি লন্ডারিংয়ের প্রত্যেকটা ছাপ তো আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমরা পাচ্ছি এখানে ব্যাংক অফিসাররা অ্যাডভোকেট হিসেবে কাজ করে। অর্থনীতিবিদ এম আকাশ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও রেমিটেন্স, কৃষি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও গার্মেন্টস শ্রমিকরাই টিকিয়ে রেখেছে দেশের অর্থনীতি। তারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে বলেন, এই উৎপাদনশীল গোষ্ঠীকে সব সময় লুটেরা গোষ্ঠীর দুর্নীতির ছোবল গ্রাস করে। আমাদের রেমিটেন্সে আমাদের গরিব মানুষ গিয়ে টাকা পাঠাচ্ছিল, করোনায় একটু কমে গেছে। আমাদের কৃষক আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, ইনফর্মাল সেক্টরে গার্মেন্ট শ্রমিকরা এক্সপোর্ট করে আমাদের জন্য টাকা নিয়ে আসছে। তারাই আমাদের উন্নতির চাবিকাঠি। উৎপাদনশীল 4টা শ্রেণী বা গোষ্ঠী, তাদেরকে সব রকম সহায়তা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব রকম সহায়তা দিতে হবে, প্রোটেকশন দিতে হবে, যাতে বাজ পাখি তাদের উপর ছোঁ মারতে না পারে। এই অর্থনীতিবিদ আরো বলেন, কঠোর শাস্তির বিধান করে এই অনুৎপাদনশীল বাজ পাখি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে হবে উৎপাদনশীল গোষ্ঠীকে। বাংলাদেশকে বলা হয় ধনী হওয়ার সবচেয়ে স্পিডি দেশ হলো বাংলাদেশ। সবচেয়ে দ্রুত ধনী হয়েছে বিশ্বের মধ্যে, তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশ। তার মানে হচ্ছে যে এখানে এই দুর্নীতির মাধ্যমে 1 নম্বর একটা গোষ্ঠী তৈরি হয়েছে। বিলিয়নিয়ার ক্লাবে তারা রাতারাতি জয়েন করে ফেলছে। যেই বাজ পাখিরা তাদের কাছ থেকে নিংড়ে টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে। অর্থ পাচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার কথা জানিয়ে দুদক আইনের সংশোধনীর মাধ্যমে সংস্থাটির স্বাধীনতা বৃদ্ধি করা সহ তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিলেন এই অর্থনীতিবিদ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। CSDD নামে নতুন নির্দেশনা পাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এতে পণ্য সরবরাহ ও বিপণনের সার্বিক প্রক্রিয়ায় মানবাধিকার ও পরিবেশ রক্ষায় পোশাক শিল্প মালিকদের পদক্ষেপ গ্রহণে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, নির্দেশনা বাস্তবায়ন ছাড়া কোনো পথ নেই। আর এই বাধ্যবাধকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ আহসান এজ মনসুর। বলছেন, এতে উন্নত কর্মপরিবেশ সৃষ্টি হবে পোশাক খাতে। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। 2027 সালে ইউরোপীয় ইউনিয়ন পোশাক প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে প্রথম কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ বিধান কার্যকর হবে। যে কোম্পানির 5,000-এর বেশি কর্মী ও 150 কোটি ইউরো বার্ষিক লেনদেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এ বিধান।
অবশ্য পরের 2 বছরে কমে 1000 কর্মী ও 45 কোটি ইউরো বার্ষিক লেনদেনের কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিয়ম নীতি না মানা হলে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ক্রেতা প্রতিষ্ঠানকে গ্রস সেল অথবা লাভের 2% জরিমানা করা হবে। এই রেস্ট্রিকশন এন্ড রেজলিউশন যে ইউরোপিয়ান ইউনিয়ন ম্যান্ডেটটা আমাদের দিয়েছে, প্রত্যেকটা গার্মেন্টস যখন শিপমেন্ট যাবে, দ্যাট পার্টিকুলার কোম্পানি হ্যাভ টু সাবমিট এ ডিউ ডিলিজেন্স রিপোর্ট ফর দ্যাট। এনি রিজন এনি বায়ারকে আমরা যদি সেটি সাবমিট করতে না পারি, তাহলে দ্যাট বায়ার ফর দ্যাট কান্ট্রি ক্যান গেট পেনালাইজড এন্ড পেনালাইজ আপ টু 2% অফ দেয়ার গ্রস সেল অথবা তাদের প্রফিট। এটা কিন্তু বিগ পেনাল্টি। তবে সব শর্ত পূরণের পর ক্রেতাদের পক্ষ থেকেও দায়িত্বশীল আচরণ আশা করেন এ ব্যবসায়ী। ইনভেস্টমেন্ট যে আমরা করছি তার সাথে কিন্তু কমিটমেন্টের একটা ব্যাপার আছে। সো বায়ার শুড বি অলসো কমিটেড। আমরা ইনভেস্ট করলাম, প্রচুর ইনভেস্ট করলাম টু রিডিউস আওয়ার গ্রিন হাউস গ্যাস, কিন্তু বায়াররা তো তার কমিটমেন্ট রাখলো না। বায়াররা যখন একটি অর্ডার প্লেস করলো, তারা তখন একটি বিডিংয়ে চলে গেল। ওয়ার্ল্ড ওয়াইড বিডিং, যে সবচেয়ে কম পয়সা দেয় পৃথিবীর মধ্যে তাকে তারা দিল। তো আমরা বায়ারের সাথেও সে ব্যাপারে নেগোশিয়েট করছি যে ইট কামস উইথ ইনভেস্টমেন্ট, অ্যান্ড এই ইনভেস্টমেন্টের সাথে কিন্তু একটা কমিটমেন্টেরও সরাসরি যোগাযোগ আছে। আর ইউরোপীয় ইউনিয়নের নিয়ম নীতিকে ইতিবাচক উল্লেখ করে তা বাস্তবায়নে সরকার ও বিজিএমইএ-কে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ইউরোপিয়ান ইউনিয়নের যে রুলস রেগুলেশনগুলো আছে, সেটা বিজিএমইএ এবং সরকার মিলে দেখা যে আমাদের ফ্যাক্টরিগুলো সেই নিয়ম নীতি অনুযায়ী কাজ করছে কিনা। অর্থাৎ লেবার লগুলোকেও যদি মডিফাই করতে হবে। এখন যদি বলে যে লেবার ইউনিয়ন করতে দিতে হবে, তাহলে সেটাও করতে দিতে হবে। যদি বলে যে লেবার সার্টেন সুরক্ষা দিতে হবে, সেটা দিতে হবে। ফ্যাক্টরিগুলোর আরেকটু উন্নতি করতে হবে, সেটা করতে হবে। নিয়মনীতি বাস্তবায়ন হলে কর্মস্থলে পোশাক শ্রমিকদের ঝুঁকি কমবে বলেও মত এই অর্থনীতিবিদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে নাকাল রাজধানীতে আবারও দেখা মিলল বৃষ্টির। কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। তীব্র তাপ প্রবাহে নাভিশ্বাস ওঠা নগর জীবনে স্বস্তি ফিরেছে ঝড় বৃষ্টিতে। আবহাওয়া অফিস বলছে, সপ্তাহ জুড়ে বেশিরভাগ বিভাগীয় শহরে চলমান থাকবে বৃষ্টিপাত, কমে আসবে তাপমাত্রা। মাজহারুল ইসলামের রিপোর্ট। রোববার রাত 10টার পর রাজধানী ঢাকা এবং তার আশপাশের জেলাগুলোতে নামে স্বস্তির বৃষ্টি, সেই সাথে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝড়। ঝিমঝিম বৃষ্টিতে স্বস্তি নেমে আসে ইট পাথরের নগরীতে। গরমে তো মনে করেন সবারই প্রেশান হয়ে গেছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, প্রতিটা মানুষই। এখন তো মনে করেন এই আবাসন পাই মানুষের পরানটা খুবই নিস্তির লাগতেছে, ভালো লাগতেছে। বৃষ্টি হয়েছে, ঠান্ডা বাতাস লাগতেছে, এটা মানে এত গরমের পরে যে বৃষ্টিটা হলো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভারী বৃষ্টিতে কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা, সৃষ্টি হয় যানজটে। কালবৈশাখী ঝড়ে কোথাও ভেঙে পড়ে গাছ। পাতা পুতা দিয়া পুরো একবারে ভরা এরিয়া। আমরা সবাই ময়লা ক্লিয়ার করে দিচ্ছি যে রাস্তাঘাটে যে পানিটা না জমে, রাস্তাঘাটে পানি জমলে আপনার গাড়ি গুড়ি যাওয়া অনেক সমস্যা হয়ে যায়। আম গাছটা আপনার ওয়ালটা ছিল, ওয়াল ভাঙ্গা তারপরে নিচে পড়ে গেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রোববার সন্ধ্যার পর থেকে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সপ্তাহ জুড়ে বেশিরভাগ বিভাগীয় শহরে চলমান থাকবে বৃষ্টিপাত, কমে আসবে তাপমাত্রা। রাত 9টার পর থেকে ঢাকার এবং ঢাকার আশেপাশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এর সঙ্গে কিছু কিছু শিলাবৃষ্টিও হয়েছে। সেখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আগামী 24 ঘন্টার ফোরকাস্টে আমরা সিলেট এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, রংপুর এবং খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের কথা বলছি, এবং সেই সঙ্গে আমরা শিলাবৃষ্টিও হতে পারে, এটা আমরা মানে ফোরকাস্টের মধ্যে আমরা বলছি। এর আগে এপ্রিল জুড়ে টানা দাবদাহের পর বৃহস্পতিবার প্রথম বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী, কমতে থাকে অসহনীয় তাপমাত্রা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে পঞ্চগড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, গরমে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, এই বিষয়টি জানাবেন অবশ্যই আমাদের, এবং এ নিয়ে কৃষি বিভাগের কোনো পদক্ষেপ দেখছেন কিনা?
ধন্যবাদ লিনিয়া। আসলে আপনি যেমনটি বলছিলেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড় কিন্তু আসলে একটি কৃষি প্রধান জেলা। এখানে কৃষি উৎপাদন করে 80% মানুষ কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল। যেই কারণে কিন্তু আপনি যেমনটি বলছেন যে আবহাওয়ার পূর্বাভাসে আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসে খবর নিয়েছি, সেখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই সপ্তাহ জুড়ে আসলে পঞ্চগড়ে বৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে কোনো সুখবর কিন্তু আসলে দেওয়ার মতো নেই। অর্থাৎ প্রায় 1.5 মাস ধরে কিন্তু আসলে পঞ্চগড়ে বৃষ্টি দেখা মিলছে না, যেই কারণে কৃষকরা কিন্তু আসলে বাড়তি খরচ করে অর্থাৎ সেলো মেশিন চালিয়ে কিন্তু আসলে পানি দিচ্ছে বোরো ধানে। বিশেষ করে যেহেতু বোরো ধানের উপর নির্ভরশীল, এই ধানটি যত বেশি ফলন হবে তত কৃষকরা লাভবান হবে বলে এরকম একটি ধারণা ছিল। কিন্তু সম্প্রতি যে দাবদাহ, সেই দাবদাহের কারণে কিন্তু আসলে দেখা গেছে আসলে ফসলের আমাদের ব্যাপক ক্ষতি। কারণ আমরা দেখছি যে আসলে ছিটা পড়ে গেছে, ধানের যে শীষ বেরিয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে ছিটা পড়ে গেছে। এই ছিটার কারণে কিন্তু আসলে কৃষকেরা অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। এর পাশাপাশি তীব্র যে গরম, সেই গরমে কিন্তু আমরা দেখেছি যে আসলে এই জমিতে পানি বেশি গুণ ধরে রাখতে পারছে না, যেই কারণে কিন্তু আসলে উৎপাদন খরচটা তার বেড়ে যাচ্ছে। আবার কৃষকেরা ধারণা করছে যে আসলে বাজার দর কেমন থাকবে, এই উৎপাদন খরচ বাড়তি হওয়ার কারণেই যে বাজারের দাম সঠিক পাবে কিনা এরকম একটি সন্দেহ। কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ বলছে যে আসলে যদিও পঞ্চগড়ের এই মৌসুমে অর্থাৎ তাপমাত্রা বিরাজ করছে গত এক সপ্তাহ ধরে 38 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু বাতাসের আর্দ্রতা থাকছে প্রায় 20, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে আসলে এই দাবদাহের কারণে আরও যদি বৃষ্টি না হয়, আবার যদি এই দাবদাহ থাকে, তাহলে কিন্তু আসলে কৃষকের ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে এরকম জানিয়েছে কৃষকেরা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লিনিয়া বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র গরমে পঞ্চগড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। 28 ঘন্টা নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকার আগুন। বনের কয়েক একর এলাকা এরই মধ্যে পুড়ে গেছে। রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী, যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টারও। তবে সন্ধ্যার পর অগ্নি নির্বাপনের কাজ বন্ধ রাখা হয়। বাগেরহাট থেকে এস সোহানের তথ্য ছবিতে শুভশ্রীর রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, কিন্তু নেভানো যাচ্ছে না সুন্দরবনে লাগা আগুন। যদিও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে আপ্রাণ, কিন্তু পানির উৎস কাছাকাছি না থাকায় এই অভিযানে অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদের। পানি স্বল্পতায় আগুন নেভাতে কৌশল বদলেছে যৌথ দল। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পানি এনে ছিটানো হচ্ছে। তাদের আশা দ্রুতই নেভানো যাবে আগুন। গতকাল দুপুর 3টায় আগুন লাগলেও ঝুঁকি বিবেচনায় গতরাতে অগ্নি নির্বাপন কাজ স্থগিত থাকে। রোববার সকাল থেকে আবারও কাজ শুরু করে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা। পরে তাদের সহযোগিতায় যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী, দুটি পৃথক দল। আমরা স্টারভেশন পদ্ধতিতে আগুনটা মানে ঘিরে রেখেছি এবং আস্তে আস্তে আমরা ফরওয়ার্ড হচ্ছি। তো এই যে স্টারভেশন পদ্ধতিতে যে আমরা আগুনটা নিভাচ্ছি, এই ভিতরে উপর থেকে যে পানি দিচ্ছে, এটা আমাদের উপকার হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করছি। সুন্দরবনে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে 30 থেকে 35 জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জায়গায় আগুন লাগছে, ধরেন নিম্নত 50 বিঘা। এই যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে, মানে ফুস করে আগুন উঠা সম্পূর্ণ গাছ ধরে যাইতেছে। আগুন নিভাচ্ছে, এই যে দেখেন, এই যে আশেপাশে নিভেই গেছে, তারপরও ধাউ ধাউ করে নিচ থেকে আবার আগুন জ্বলছে। এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা গঠন করেছি। তাদেরকে বলেছি আমরা আগামী 7 কার্য দিবসের মধ্যে বিস্তারিত তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসিএফ চাঁদপাইকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে 2021 সালে 3 মে সুন্দরবনের দাসের ভাড়ানি এলাকায় আগুনে 3 একর বনভূমি পড়ে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।
পুরনো কর্মী ছাঁটাই করে অর্থ লেনদেনের মাধ্যমে নতুন শ্রমিক নিয়োগ, প্রকল্পের টাকা আত্মসাৎ, গবেষণায় জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামের বিরুদ্ধে। তার হাতে 150 জন শ্রমিক চাকরি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 3 সদস্যের একটি কমিটি কাজ করছে। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম যোগদানের পর থেকেই প্রকাশ্যে আসে দুই গ্রুপের বিভেদ। বিজ্ঞানীদের মধ্যে ঘটে একাধিকবার মারামারির ঘটনাও, গণহারে হয় বদলি ও নিয়োগ বাণিজ্য। 20 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রকল্পে চাকরি করা শ্রমিকদের ছাঁটাই করে আর্থিক লেনদেনে নিয়োগ করা হয় নতুন শ্রমিক। মির্জা মোফাজ্জল সারাইসা আমাদের 151 জন শ্রমিকদেরকে ছাঁটাই করেছে। উনি শেষ সময়ে আইসা আমাদেরকে বলছে দেখবে দিবে, দেয় নাই। এর মাঝখানে আউটসোর্সের লোক নিছে, বিভিন্ন প্রকল্পতে লোক নিছে, টাকা পয়সা দিয়ে লেনদেন করে নিছে, কিন্তু আমাদেরকে দেয় নাই। করোনার সময় বেতন পাই না, প্রায় 4 বছর যাবত বেতন চাওয়ার কারণে আমাদের 3 জনকে বাদ দিয়ে দিচ্ছে। শুধু প্রকল্পের শ্রমিক নয়, চাকরি শেষে অবসরে যাওয়ার সময়ও ডিজির অনুসারীদের খুশি না করায় ভোগান্তি পোহানোর অভিযোগ এই স্টেনোগ্রাফারের। স্টেনোগ্রাফার পদে সিলেকশন গ্রেড সহ 3টা টাইম স্কেলে 8ম গ্রেডে রিটায়ার পর্যন্ত বুক করেছি 10 সাল থেকে। ওনার কারসাজিতে ডিডি এবং ডিজির সহযোগিতায় আমাকে 9ম গ্রেডে রিটায়ারমেন্টে বেনিফিট দেওয়া হয়েছে। কি কারণে তা উল্লেখ করা হয়নি, এতে আমি 25 থেকে 30 লক্ষ টাকা সাফার করছি। অভিযোগের বিষয়ে বিনার ডিজি ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামকে প্রশ্ন করলে উত্তর না দিয়ে তিনি চটে যান। তবে বিনাকে প্রশ্নবিদ্ধ করতেই একটি পক্ষ ডিজির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি পরিচালনা কমিটির। ডিজিকে হেয় প্রতিপন্নের জন্য করা হচ্ছে, বিনা যে কাজগুলো করতেছে এই কাজগুলোকে ব্যাহত করার জন্য করা হচ্ছে, এবং আমি মনে করি এগুলা সরকার বিরোধী একটি অংশের কর্মকাণ্ড বলে আমি চিহ্নিত করি। তবে এ বিষয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ তিনি অবগত নন জানিয়ে সচিবদের কাছে খোঁজ খবর নিতে বললেন। সচিব পর্যায়ে খোঁজ করেন, সচিব কাছে জিজ্ঞেস করলে উনি হয়তো বলতে পারবেন। আমার কাছে এগুলো আসে নাই, আমি কেন বলবো? আনওয়ান্টেড সিচুয়েশন। অভিযোগ ওঠা দুর্নীতি তদন্তে চলতি বছরের 1 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় 3 সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্তের অগ্রগতি জানতে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব তাহমিনা সুলতানার সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে ব্যস্ততা দেখিয়ে তিনি কিছু জানাতে রাজি হননি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। জয়পুরহাটের মঙ্গলবাড়ি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে দ্বিগুণ ফি নেয়ার অভিযোগ, বাড়তি অর্থ জোগাতে হিমশিম শিক্ষার্থীরা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তে জোর জনসংযোগে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। তবে বেশিরভাগ জায়গায় উত্তপ্ত নির্বাচনের মাঠ। আচরণ ভেঙে প্রায় প্রার্থী সমর্থকরা জড়াচ্ছেন সংঘাতে। এমপিদের বিরুদ্ধে রয়েছে প্রভাব বিস্তারের অভিযোগ। নির্বাচন কমিশন বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নূপুর মাহমুদ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। শাহাদাত হোসেন তিনি মনোনয়ন দাখিল করেছিলেন, তার বিরুদ্ধে 4টি মামলা চলমান রয়েছে। এই 4টি মামলার কোনটি তিনি হলফনামায় উল্লেখ না করায় তথ্যসমূহ অসম্পূর্ণ তথ্য বা তথ্য গোপন করে তার তবে আয় বিবরণীর বিষয়ে উল্লেখ ছিল বলে দাবি জানান শাহাদাত হোসেন। এ নিয়ে আপিল করবেন তিনি। আপিল করব আবার কিছুদিন আগে ভিডিও দিয়েছিলেন ওই মামলাতে মনে হয় কোনো। বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা এবং প্রভাব বিস্তারের অভিযোগ। স্থানীয় সাংসদের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বাকেরগঞ্জে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলররা তারা আমাদের কর্মীদেরকে ডেকে ডেকে ভয় দেখাচ্ছেন। রিটার্নিং অফিসার হিসেবে একটা সুষ্ঠু নির্বাচন যে পরিবেশ থাকার কথা, আশা করি সেই পরিবেশ আছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। পিরোজপুর সদর সহ নাজিরপুর ও ইন্দুরকানীতে তীব্র গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটাররা বলছেন যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা। আমরা এরকম একজন প্রার্থী চাচ্ছি
যে প্রার্থী সাধারণ মানুষের কথা বলবে। একজন নম্র ভদ্র সাধারণ ক্যান্ডিডেটকে আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ, সংঘাত, সহিংসতায় উত্তপ্ত পাবনার সুজানগর উপজেলা। চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান। উপজেলায় প্রার্থীদের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বলছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের তো এত হ্যান্ডস নাই যে সে প্রতিটা আচরণবিধি লঙ্ঘন, প্রতিটা পয়েন্ট সে মনিটর করবে। নির্বাচন কমিশন সকল বিষয়টা মনিটর করে মাঠ প্রশাসনের আমাদের যারা আছে তাদের মাধ্যমে। কোনো সংবাদপত্রের ভিত্তিতে সেটা আর একবার ক্রস চেক না করে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা গ্রহণ করে না। আগামী ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। রূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বগুড়ার ৩ উপজেলায় জোরে সোরে চলছে শেষ সময়ের প্রচারণা। ভোটের মাঠে বিএনপি না থাকায় আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা, তাই নিজেদের মধ্যে বাড়ছে কোন্দল। এতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত অন্য প্রার্থীরা। বিস্তারিত বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। দরজায় করা নাড়ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, তাই শেষ সময়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে কয়েক গুণ। ভোট দিতেও হিসেব করছেন ভোটাররা। যারা আমাদের উপকার করবে তারই করে কি দরকার আমার। ভালো প্রতিনিধি চাচ্ছে তো ইনশাআল্লাহ। যে আসুক সে কাজ জান করতে পারে সেই আসুক, যাই যা ভালো কাজ করতে পারবে সেরকম লোক চাই আমরা। যাই ভালো একটা বিচার না গেলে তার বিচার করতে পারে, কতদিন দাম দেয় তো তাই কি চাই না, তো একবারই খাওয়া শেষ। আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিকটাত্মীয়দের নির্বাচনে অংশগ্রহণ না করতে দলের হাইকমান্ড থেকে বলা হলেও ২ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন বগুড়া ১ আসনের এমপি সাদারা মান্নানের ছেলে আর ছোট ভাই। সারিয়াকান্দিতে এমপির ছেলে সাখাওয়াত হোসেন সজল, আর সোনাতলায় নির্বাচন করছেন এমপির ভাই ও পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মিনাদুজ্জামান লিটন। এতে ভোট সুষ্ঠু হওয়ার বিষয়ে অনেকটাই শঙ্কায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এমপি মহোদয় তার নিজের গাড়ি ইউজ না করে সিএনজি করে এসে বাড়ির ভিতরে বসে থেকে বিভিন্ন নেতাকর্মী ডাকে ডেকে নিয়ে ওখানে লিটনের পক্ষে কাজ করতে বলেছে। আজকেও এমপি সাহেব আমার যেন ভুল না হয়, আমি যতটুকু শুনেছি সারিয়াকান্দিতে আছে, উনি বিভিন্ন জায়গার থেকে নেতাকর্মী বলেন, প্রভাবশালী লোক বলেন, তাদেরকে ডেকে দিয়ে আসতেছে, ঘরের মধ্যে বসে থেকে বলতেছে তুমি আগামী 5 বছর আমি ক্ষমতায় আছি, যদি আমার কথা না শোনো তাহলে তোমার কোনো প্রকার সুযোগ তো পাবেই না, বরং তোমার অসুবিধা হবে। তবে সাংসদের ভাই সোনাতলার সদ্য সাবেক চেয়ারম্যান মিনাদুজ্জামান লিটন বলছেন দেশের প্রচলিত আইন মেনেই নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বলেছেন কে কার আত্মীয় সেটা আমাদের দেখার বিষয় না। আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশনকে সরকারের দায়িত্ব সহযোগিতা করা। সেখানে আওয়ামী লীগ এইভাবে যে কথাটি বলেছে, আমার মনে হয় যে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা উচিত। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মধ্যে দিয়ে এটা সার্বিক হওয়া উচিত। এদিকে গাবতলী উপজেলায় এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। সদ্য সাবেক চেয়ারম্যান রফি নওয়াজ খান রবিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য অরুণ কান্তি রায় সিটন। একজন শিক্ষিত প্রার্থী হিসেবে আমার প্রতি জনগণের মারাত্মক সাড়া পড়েছে এবং তারা আমাকে শতভাগ সুনিশ্চিত ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে বলে আমি আশা করছি। রিটার্নিং অফিসার বলছেন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে তাদের সব ধরনের প্রস্তুতি আছে। নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ নেই। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে আচরণবিধি সম্পর্কিত বিষয়ে মত বিনিময় সভা করা হয়েছে। আগামী ৮ মে হবে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। জয়পুরহাটের মঙ্গলবাড়ি ময়েজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে সরকার নির্ধারিত ফি এর চেয়ে দ্বিগুণ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। খরচ বেশি হওয়ায় পরীক্ষার ফর্ম পূরণে বিপাকে শিক্ষার্থীরা। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের মঙ্গলবাড়ি ময়েজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে চলছে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক বিজ্ঞান বিভাগে 2680 টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে 2120 টাকা ফি নির্ধারণ করলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত। দেওয়া হচ্ছে না কোনো রসিদ। এমন পরিস্থিতিতে সবার পক্ষে এমন বাড়তি ফি বহন করা কঠিন হয়ে উঠছে। আমরা কোন খাতে কত টাকা দিলাম আমাদের চিকিৎসায় সেই রসিদটা বের করে দিবেন না। আমরা কলেজে ফি কত টাকা দিলাম, আমাদের বোর্ড ফি কত টাকা, এই টাকাগুলো আমাদের বিয়াক করে দেন, ভাউচার দেন। পরীক্ষা দেব, রেজিস্ট্রেশন করার জন্য আমরা আসছি, আমাদের থেকে চাওয়া হচ্ছে 5,950 টাকা। ফর্ম ফিল-আপের জন্য কারো থেকে 5,000, কারো থেকে 7,000, কারো থেকে 4,000, যার থেকে যেমন পাচ্ছে তো তেমনই নিচ্ছে টাকা। এই যে এখন ফর্ম ফিল-আপ করার জন্য আমরা কলেজে আসছি, কিন্তু আমাদের কলেজের কোনো ল্যাবে আমাদের একদিনও ঢুকাই নাই। আমরা কলেজের ল্যাব আমরা দেখি নাই। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অধ্যক্ষ ও অন্যান্য কর্মকর্তারা। একটু কাইন্ডলি হেল্প করেন। আপনারা এমনি কোনো পারমিশন ছাড়াই ছবি নিচ্ছেন, কথা বলাচ্ছেন, এটা তো কথা ঠিক না। মিডিয়া থেকে আসছেন, আমার থেকে আমার পারমিশন নিতে হবে না। আপনার নাম কি ভাইজান? আপনার নাম কি? তবে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। অবশ্যই করব, যদি কোনো অভিযোগ আসে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। অবশ্য অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। আমরা যদি কারো কাছ থেকে অভিযোগ পাই, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা বিধি মোতাবেক সরকারি নিয়ম নীতি অনুসারে করব। এবার এই কলেজ থেকে নিয়মিত অনিয়মিত এইচএসসি পরীক্ষার্থী 388 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তেও জয় পেল বাংলাদেশ। সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, জেলায় কোরবানির যোগ্য পশুর পরিমাণ কতটা প্রস্তুত খামারিরা এ বিষয়ে? ধন্যবাদ লিমিয়া। আপনি যেমনটি বলছেন যে রাজবাড়ী জেলায় ইতিমধ্যেই যে কুরবানি ঈদের জন্য যে শুরু করেছে গরু লালন পালন, তারা মোটা তাজা করা শুরু করেছে। তো এই রাজবাড়ী জেলায় পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে বা খামারিরও রয়েছে। আমি একটু বলতে চাই যে রাজবাড়ী জেলার পশু কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে রাজবাড়ী জেলায় যে গরু রয়েছে সেই গরুটাকে দিয়ে কিন্তু দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়ে থাকে। এই জেলায় বেশিরভাগ যে খামারিরা রয়েছে তারা দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছে বা তারা লালন পালন করছে। তাদের টার্গেট যে ঈদের আগেই কিন্তু এসব গরু তারা বিক্রি করবে বলে তারা জানিয়েছেন। আর একটি বিষয় যদি জানাই যে এই এলাকার যে গরুটা, এই গরুটি বিশেষ করে ঢাকাতে চট্টগ্রাম গিয়ে থাকে। পাশাপাশি আরেকটি কথা যদি বলি, সেই জিনিসটি হচ্ছে যে এই গরু, এই জায়গার গরু দেশীয় পদ্ধতিতে, আর দেশীয় পদ্ধতিতে যে দেশের যে ঘাস বা আর অন্য চুলা খেসারি যে দিয়ে কিন্তু তারা এইসব গরু লালন পালন করে। এখানে কিন্তু যে তারা আরেকটি বিষয় যে খামারিরা বলেছেন, যে খামারিরা যে কথাটা জানিয়েছেন আমাদেরকে, তারা এই যে গরু লালন পালন করে, এই লালন পালন করার জন্য তাদেরকে স্থানীয় যে পশু কর্মকর্তারা রয়েছেন তাদেরকে পরামর্শ নিয়ে তাদের পরামর্শ নিয়ে কিন্তু তারা লালন পালন করে থাকেন। তো সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় যে পশুগুলি গরুগুলি রয়েছে সেই গরুগুলি ইতিমধ্যে কিন্তু খামারিরা বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এই গরুগুলি কিন্তু ঢাকায় সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় গিয়ে থাকে। পাশাপাশি আরেকটি জিনিস, এইসব অনলাইনে গরু বিক্রি হয়ে থাকে। তো সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার কৃষি কর্মকর্তা, পশু প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শে অসংখ্য খামারিরা তারা গরু মোটা তাজা করছে গরু ঈদের আগে বিক্রি করার লক্ষ্যে। তো এই ছিল রাজবাড়ী জেলার গরু খামারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীম।
টানা 1.5 মাসের তীব্র দাবদাহে চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়ছে আম। পানি, সেচ ও বালাইনাশক স্প্রে করেও কোনো কাজ হচ্ছে না। এই পরিস্থিতিতে কাঙ্ক্ষিত আম উৎপাদন নিয়ে বাগানীরা পড়ছেন চরম দুশ্চিন্তায়। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে দেবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। আমের উর্বর ভূমি হিসেবে পরিচিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত সহ প্রায় 1.5 শতাধিক জাতের সুমিষ্ট আমের চাষ হয় এখানে। কিন্তু এবার বৈরী আবহাওয়ায় চাষিদের মুখে হাসি নেই। তীব্র দাবদাহে ঝরে পড়ছে আম। ফলে আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন আম চাষিরা। অনাবৃষ্টির কারণে, তাপের কারণে আমগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এখন আমরা কেউ কেউ কষ্ট করে খরচ করে সেচ দিচ্ছি, কিন্তু দেখালে যে ওয়াটার লেয়ার কমে যাচ্ছে। তো আম হয়নি। হ্যাঁ, যে বাগানে হয়তো 200 মন হতো, সে বাগানে হয়তো 40 মন হয়েছে, 50 মন হয়েছে। হ্যাঁ, এরকমই আমাদের লসের উপরে লস। তাদের দাবি, টানা কয়েক বছর ধরে লোকসান গুনতে হচ্ছে তাদের। তাই আম চাষে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাত্রা বেশি হওয়াতে আমাদের অনেক বাগানে আর কি ফল ঝরে যাচ্ছে বলছি আমরা। অনুদান না পাওয়া যায় তো আমাদের আম গাছ কেটে অন্য ফসলের দিকে আমরাকে যেতে হবে, তাছাড়া আমাদের কোনো বিকল্প পথ নাই। চলমান দাবদাহ পরিস্থিতিতে আম গাছে পানি সেচ ও বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। তো আম বাগানে সেচ দিতে হবে এবং সেচটি খুব ভালোভাবে দিতে হবে, এবং সকালে এবং বিকালে সেচ দিতে হবে, দুপুর বেলাতে সেচ দেওয়া যাবে না। সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় বিভিন্ন খড়কোটা আবর্জনা দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে এই রসটি মাটিতে দীর্ঘ সময় থাকবে এবং গাছ বেশি রস পাবে। তীব্র দাবদাহ অব্যাহত থাকলে এবার কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ কৃষি বিভাগ। সুবিধা রয়েছে বা যাদের সুযোগ রয়েছে তারা এই সময় আম গাছে ঠান্ডা পানি স্প্রে করবে এবং নিয়মিতভাবে সেচ দিবে এবং মালচিং করার চেষ্টা করবে। এগুলো করলে দেখা যাবে যে ঝরার প্রবণতা কমে যাবে। পূর্বাভাস রয়েছে যে আগামী 5 বা 6 তারিখে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিটা হলেই এই সমস্যাটা থাকবে না, আর যদি এটা কন্টিনিউশন হয় তাহলে কিছুটা ক্ষতির সম্মুখীন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে হয়েছে আম চাষ, যেখানে ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে 4,50,000 মেট্রিক টন আম। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারে বড়লেখায় ঝিঙে চাষে সাফল্য পেয়েছেন চাষিরা। 400 বিঘা জমিতে এবার ভালো ফলন হয়েছে, যা থেকে অন্তত 4 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। এতে চাষিরা সচ্ছলতার পাশাপাশি অবদান রাখবে স্থানীয় অর্থনীতিতে। সহকর্মী সালে এলাহি কুটির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য ও মাছের ভাণ্ডার খ্যাত মৌলভীবাজারের হাকালুকি হাওর অধ্যুষিত বড়লেখা মোহাম্মদনগর গ্রামের পাহাড়ি এলাকার 400 বিঘা জমিতে উৎপাদিত ঝিঙে ভাগ্য বদলেছে 5 শতাধিক কৃষকের। উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন ঝিঙে চাষে। আমি টান ঝিঙ্গা ক্ষেত দেখিয়া আমি অল্প কিছু ঝিঙ্গা ক্ষেত করছি। অতীতে পাইছি 1 কেয়ার ক্ষেত করলে 25-30 হাজার 40 হাজার, এখন আমরা লাখের উপরেও 1 কেয়ার দেখাতে পাই। আমরা কৃষি মন্ত্রণালয় থেকে আমরা সার বীজ দিছই, সব কিছু আমরা সাহায্য করছি। আমি রাজমিস্ত্রির কাজ করতাম, রাজমিস্ত্রির কাম এখন ছাড়িয়ে আমি আসলাম এই জিঙ্গা ক্ষেত হইয়া দেখা যায় আমার এই খাদর চেয়েও দ্বিগুণ আমার ফায়দা। যেদিকে তাকাই সেদিকেই দেখি জিঙ্গা আর জিঙ্গা। আমার জিঙ্গা ক্ষেত দেখে আমার খুব আগ্রহী বাড়ছে, আমিও আগামীতে জিঙ্গা ক্ষেত করতাম। এই সবজি চাষে কৃষকদের প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে কৃষি বিভাগ। এটি একটি পাহাড়ি জায়গা, এটি সাধারণত পতিত থাকতো। পরে আমাদের কৃষি বিভাগের পরামর্শে এখানকার প্রায় 150 কৃষক ঝিঙ্গা চাষ শুরু করে। তো ঝিঙ্গা চাষ করার পরে তারা খুবই লাভবান হয়েছে। এই মৌসুমে 400 বিঘা জমি থেকে প্রায় 4 কোটি টাকার ঝিঙে বিক্রির আশা কৃষি কর্মকর্তার। ঝিঙ্গা একটি লাভজনক ফসল। এখান থেকে প্রায় 400 বিঘা জমি থেকে প্রায় আমাদের আশা করছি যে প্রায় আমাদের 800 টন ঝিঙ্গার উৎপাদন হবে এবং এখান থেকে প্রায় 4 কোটি টাকা আমাদের ঝিঙ্গা ফসল বিক্রি হবে। জেলায় এবার 800 টন ঝিঙে উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে ইসরায়েলে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পর রোববার এই সিদ্ধান্তে পৌঁছায় নেতানিয়াহুর মন্ত্রিসভা। তেল আবিবের অভিযোগ, ইসরায়েলি থেকে স্পর্শকাতর তথ্য পাচার করছে সংবাদ মাধ্যমটি। এর মধ্য দিয়ে কাতারের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা তৈরি হলো। বিস্তারিত মৌসুফা নুছাতের ডেস্ক রিপোর্টে।
ইসরায়েলের সঙ্গে আল জাজিরার দ্বৈরথ বেশ পুরনো। গাজায় ইসরায়েল যতবার অভিযান এবং বর্বরতা চালিয়েছে, কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি ততবার সক্রিয়ভাবে বিশ্বের কাছে খবর তুলে ধরেছে। আর এ কারণেই অচিরেই তেল আবিবের চক্ষুশূল হয়ে দাঁড়ায় আল জাজিরা। ইসরায়েলের মাটিতে এই গণমাধ্যমের সব কার্যক্রম বন্ধ করতে সবসময়ই আগ্রহী ছিল তেল আবিব। অবশেষে ইসরায়েলের আন্তর্জাতিক এই গণমাধ্যমটির সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এপ্রিলে একটি আইন পাশ হয়। সেখানে সব নেসেট সদস্য ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার কার্যক্রম বন্ধে একমত হয়। এর আগে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহি বলেন তিনি এই বিলে স্বাক্ষর করেছেন, যা অচিরেই কার্যকর হবে। টিভি চ্যানেলটির সম্প্রচার কাজে ব্যবহৃত সব সরঞ্জাম ইসরায়েলের কাছে জমা দিতে হবে। আল জাজিরার বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ, গণমাধ্যমটি ইসরায়েলের মাটিতে থেকে শত্রুদের কাছে দেশটির অতি সংবেদনশীল গোয়েন্দা তথ্য পাচার করে। ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি আল জাজিরা, এমনকি গাজা নিয়ে উস্কানি এবং বিভ্রান্তিমূলক খবরও প্রচার করে। এমন সিদ্ধান্তের চরম নিন্দা করেছে আল জাজিরা। একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সংবাদ সংস্থাটি। এ ধরনের সিদ্ধান্ত শুধু আল জাজিরা নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর জন্য এক অশনি সংকেত। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে গাজায় কি হচ্ছে না হচ্ছে তা বিশ্ব জানুক, সেটা তিনি চান না। এর আগে 2021 সালে গাজায় ইসরায়েল অভিযান চালানোর সময় উপত্যকায় অবস্থিত আল জাজিরা এবং বার্তা সংস্থা এপির ভবন ক্ষেপণাস্ত্র হামলা করে গুঁড়িয়ে দেয় ইসরায়েল। 2022 সালে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ মৃত্যুতে নিন্দার ঝড় ওঠে গোটা বিশ্বে। আর গাজায় 7 অক্টোবর থেকে চলা বর্বরতায় বলি হন বহু আল জাজিরার সাংবাদিক। এমনকি তাদের পুরো পরিবারকেও টার্গেট করে ইসরায়েলি সেনাবাহিনী IDF। তবে এবার ইসরায়েলের এই সিদ্ধান্ত তেল আবিব দোহার সম্পর্কে গভীর চির ধরাবে বলে মত বিশেষজ্ঞদের। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের অর্থনীতিকে বড় চ্যালেঞ্জে ফেলেছে অর্থ পাচার। ব্যাংক কর্মকর্তাদের সহায়তা ছাড়া পাচার অসম্ভব, দুদকের পর্যবেক্ষণ। পোশাক খাতে মানবাধিকার ও পরিবেশ রক্ষা ইউরোপীয় পার্লামেন্টের নতুন নির্দেশনা, ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তীব্র গরমে রাজধানী জুড়ে আবারও স্বস্তির বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি আর কালবৈশাখীর দাপট সপ্তাহ জুড়ে চলার পূর্বাভাস। আগুনে পুড়ছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ, বিরতির পর আবারও অভিযান। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীকে সহায়তা করছেন স্থানীয়রা। এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা জালিয়াতির অভিযোগ, তদন্তে মন্ত্রণালয়। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।